এবার ইউর অর্ডার ইজ ফাইনাল। এবার কি এবার আর নেগোসিয়েশন নেই, নেগোসিয়েশন থেকে আমরা বের হয়ে আসলাম। প্রাইস নেগোসিয়েশন, ইনকোটার্মস নেগোসিয়েশন, পেমেন্ট মেথডস নেগোসিয়েশন, এই নেগোসিয়েশন আমাদের ওভার। এবার আপনি ইউ উইন দ্য নেগোসিয়েশন। আপনি এবার অর্ডারটা পেলেন। অর্ডারটা পেলে কি প্রোডাক্ট তৈরি করে দিতে হবে না? এই জি তৈরি স্যার। করতে হলে প্রথমেই কি দেখতে হবে, আপনার লিড টাইম কত, কতদিনের জন্য এই অর্ডারটা যে নিলেন সেটা কতদিনের মধ্যে প্রোডাক্ট তৈরি করে আপনাকে সাপ্লাই দিতে হবে। এটা কি, এটা আপনাদের আগে থেকেই আইডিয়া হয় নেগোসিয়েশন করার সময়, যখন এলসির যে মেয়াদ সেটা, যে এই এলসি কতদিনের জন্য ভ্যালিড, ওখানে কি লিখতে হয়, একটা ভ্যালিডিটি পিরিয়ড লিখতে হয়। দি এলসি উইল রিমেইন ভ্যালিড ফর 90 ডেজ। তার আর মানে কি, এক্সপায়ারি। আপনার আপনার এই লিড টাইম ওই 90 ডেজ এর সাথে জড়িত। কারণ কি, আপনার যদি এলসি এক্সপায়ার করে তাহলে কি আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন না। এখন এখন কথা হচ্ছে যে আপনার এটা কি চেঞ্জ করা যায় না? যায়। তবে সেটা আবার কি, ব্যাংকে গেলে আরো $100 চার্জ দিতে হয়। চেঞ্জের কথা উঠলেই কি ব্যাংক চার্জ নেয় শুধু শুধু। তো এটা এটা মানে আমি, আমার অভিজ্ঞতা আছে যে এই ওই বিএনপি বা আওয়ামী লীগের সময় যখন আমি আমি ব্যাংকে চাকরি করতাম, আওয়ামী লীগের শুরুর দিকে ওই যে হরতাল ধর্মঘট ছিল, এই কারণে কি রেগুলার আপনার এই টাইম এক্সচেঞ্জ করতে হতো। আর এটা ব্যাংকের ইনকাম, কাজেই আপনার খরচ বাড়তে থাকবে। একবার যদি আপনি এক্সপায়ারি ডেট চেঞ্জ করেন, আপনার $100 নেই। কাজেই আপনাকে এই স্যার লিড ডোনেশন দেওয়া টাইম, লাগে স্যার আরো। হ্যাঁ, ডোনেশন চাই স্যার। কাজেই হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ফলো দা লিড টাইম। কতটুকু আপনার সময় দরকার, সেই অনুযায়ী আপনি প্রোডাক্টের প্রোডাক্টের ধরন অনুযায়ী লিড টাইম ডিফারেন্ট হয়। সেই লিড টাইম আপনি হিসাব নিকাশ করে তারপর এলসির এক্সপায়ারি ডেট সেট করবেন। So lead time is clear. What is lead time? Lead time is between the initiation and completion of a product. একটা কাজ শুরু থেকে শেষ করতে যে সময় লাগে সেটাকে আমরা বলি লিড টাইম। অর্ডার রিসিভিং ডেট টু অর্ডার শিপমেন্ট ডেট। এখন শিপমেন্ট ডেট বলতে আপনি যদি ডিডিপি ইউজ করেন, তাহলে শিপমেন্ট ডেট বলতে তাদের ওইখানে প্রোডাক্ট পৌঁছানোর পরে আপনার দায় দায়িত্ব শেষ হবে, সেটাকে আমরা এক্সপায়ারি ডেট বলি। কারণ ওই ওই লিড টাইম দেশেও তো এটা ই বা হবে, লিড টাইম। আপনার চেক হবে এলসির এলসির মাধ্যমে নিলে সেই এলসির এক্সপায়ারি ডেট কবে। যদি এক্সপায়ার করে তাহলে কি হবে না, আপনি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে পারবেন না, 1 নম্বর কন্ডিশন। কারণ ওটা লেখা থাকে, সাধারণত এলসির মধ্যে কি লেখা থাকে, যে এক্সপায়ারি ডেট, ওই সামনে ব্র্যাকেট দিয়ে, এইভাবে ব্র্যাকেট দিয়ে লেখা থাকে পোর্ট অফ শিপমেন্ট, মানে পোর্ট অফ শিপমেন্টের ডেট ওইটা, ওর মধ্যে শিপমেন্ট করতে হবে। অথবা আরেকটা ক্লোজ এভাবে পয়েন্ট দিয়ে লেখা থাকে যে the product must be shipped before the expiry of the credit. ক্রেডিট এক্সপায়ারি হওয়ার আগেই শিপ করতে হবে। So lead time is the amount of time that elapses between when a process starts and its completion. Lead time is explained closely in manufacturing, supply chain management, and project management as companies want to reduce the amount of time it takes to deliver products to the market. কাজে আপনার লিড টাইম, আপনার এলসির জন্য যে লিড টাইম, সেটা লিড টাইম কি, আপনি যদি প্রোডাক্ট তৈরি করে বাজারে ছাড়েন, নিজেই প্রোডাক্ট তৈরি করেন, নিজেই প্রোডাক্ট সেল করেন, তাহলে টাইম ইট টেকস টু ডেলিভার প্রোডাক্টস টু দ্য মার্কেট, মানে আপনার প্রোডাকশন শুরু থেকে মার্কেটে পৌঁছে দেওয়া পর্যন্ত সময়কে লিড টাইম বলে। কাজে লিড টাইম শুধু গার্মেন্টস এর ইউজ হয় না, লিড টাইম ইজ ইউজড ইন এভরিওয়্যার, সব জায়গায় ইউজ হয়। অলরাইট। এই লিড টাইম, যেমন এখানে একটা লিড টাইম ফর ডিফারেন্ট প্রসেসেস, লিড টাইম ফর এওপি নিট ফেব্রিক্স,
এই যে এইগুলি তো আপনাদের কাছে সব পরিচিত শব্দ, তাই না? জি স্যার। জি এই যে স্যার। দেখেন, এবার ইয়ার্ন লিড টাইম হলো 10 days। এটা হলো আপনার H&M এর এক্সেলের কাছে নিয়েছি আপনার। আহ, আহ, তারা এই লিড টাইম, এই লিড টাইম অনুযায়ী চলে। যেমন ইয়ার্ন লিড টাইম 10 days টু বি কাউন্টেড ফ্রম দ্য ওপেনিং অফ ইউর ব্যাক টু ব্যাক এলসি। ঠিক আছে? এলসি ওপেন করার 10 দিনের মধ্যে আপনি কি পাবেন? ইয়ার্ন আপনার ফ্যাক্টরিতে পাবেন। এটাকে বলা হয় ইয়ার্ন লিড টাইম। এটা বুঝতে কারো সমস্যা সোজা আছে? বাংলা স্যার। এরপর না স্যার। নিটিং লিড টাইম আরো 10 days। ইয়ার্ন ইন হাউসে আসার পর থেকে 10 দিন লাগবে কি করতে? মিটিং করতে স্যার। ফার্স্ট সাবমিশন অফ এওপি স্ট্রাইক অফ 10 days টু বি কাউন্টেড ফ্রম দি ডেট অফ কালার স্ট্যান্ডার্ড অ্যান্ড আর্ট ওয়ার্ক। যদি আর্ট ওয়ার্ক থাকে তাহলে আর্ট ওয়ার্কের পরে। ঠিক আছে? এবং রেসিপি অফ কালার স্ট্যান্ডার্ড, কোন ধরনের কালার, মানে আপনার আপনার ওই যে প্যান্টন কালার বুকস থেকে কালার হয়, অথবা যে কালার দিবে সেই রেসিপি তৈরি করার পর থেকে 10 days লাগবে। কমেন্টস, এই কমেন্টস মানে কি? এটা এটা সাবমিট করার পরে বায়ারের কাছে, এটা তৈরি করার পরে কি করবেন? বায়ারের সাবমিট কাছে করবো দেবেন স্যার। না? জি স্যার। এতেও 7 days লাগে, এর জি কমেন্টস স্যার। পেতেও। পোস্ট হতে সময় লাগে স্যার, 3-4 দিন, পাঁচ হ্যাঁ। দিন টাইম লাগে। তারপর এবার রিভাইজ সাবমিশন অফ ইউপি। এবার কি আপনার যদি রিভিশন থাকে, এই যে কালার যদি মিসম্যাচ থাকে, আর্টওয়ার্কে সমস্যা থাকে, তাহলে কি হবে? আরো 7 days লাগবে আবার ওটা ঠিক করতে। তারপর কমেন্টস, এবার কি আবার পাঠাবেন? এই কারেকশন করার পরে, এই রিভিশন করার পরে আবার পাঠাবেন, আরো 7 days। এরপর হচ্ছে যে বাল্ক হ্যাঙ্গার সাবমিশন অ্যান্ড পিপি ফেব্রিক্স, একেবারে এবার কি রেডি ফর কাটিং টু বি কাউন্টেড ফ্রম ইউপি অ্যাপ্রুভাল ডেট। এই যে অল ওভার প্রিন্ট অ্যাপ্রুভাল ডেটের থেকে আপনার কি 20 days লাগবে একেবারে বাল্ক হ্যাঙ্গার সাবমিশন অ্যান্ড প্রোডাকশন, প্রি প্রোডাকশন ফেব্রিক্স, একদম প্রি প্রোডাকশন লেভেলে চলে আসবেন। পিপি 20 days। এরপর বাল্ক হ্যাঙ্গার অ্যাপ্রুভাল, এই যে হ্যাঙ্গার সহ অ্যাপ্রুভাল হতে আরো 7 days লাগবে তাদের কাছে দিলে, টু বি কাউন্টেড ফ্রম দি ডেট অফ বাল্ক হ্যাঙ্গার। ফেব্রিক কোয়ালিটি চেক অ্যাট সেন্ট্রাল স্টোর, ফাইনালি এই গার্মেন্টস ইউনিটে যাবে, এতে আরো 2 দিন লাগবে। সেন্ট্রাল ওয়্যার হাউসে যেতে আপনার আরো 2 দিন লাগবে। তাহলে টোটাল টোটাল যদি আপনি লিড টাইম ফর এওপি ফেব্রিকের জন্য কতদিন লাগলো আপনার? 30, 50, 70 অ্যান্ড 90 days, 70 অ্যান্ড 10, 80 days লাগবে আপনার। হোয়াট ইজ ইট? দিস ইজ পার্ট অফ ইয়োর মার্চেন্ডাইজিং প্ল্যানিং। আপনি যখন প্ল্যানিং তৈরি করবেন, আপনারা যে কাজটা করবেন, ওই যে অ্যাসাইনমেন্টটা নেক্সট ক্লাসে করবেন, একটা অর্ডার নেবেন আপনার কোম্পানির, আর স্যার আপনাকে যদি এওপি, এওপি এওপি, তে কি হয়? এওপি আপনি তাহলে অল ওভার প্রিন্ট। অল ওভার প্রিন্ট, এটা তো ইজি কমন টার্ম সবার জন্য। পিপি, এওপি এগুলি আপনার গার্মেন্টস প্রোডাকশনে, টেক্সটাইল কোম্পানিতে একদম ভেরি কমন টার্ম। ভেরি কমন টার্ম বলতে এগুলি বলতে এগুলিই বুঝে ওরা। মানে এওপি তে অল ওভার প্রিন্ট যে হয় সেইটাও অনেকে বোঝে না, অটোমেটিক বুঝে ফেলে যেটা এটার উপরে একটা অল ওভার প্রিন্টের কাজ হবে, অল ওভার প্রিন্ট হবে। আর পিপি বলতে বুঝেই ফেলে যে যেটা প্রি প্রোডাকশন, পিপি স্যার, প্রোডাকশনের প্রি জন্য রেডি। প্রোডাকশন। হ্যাঁ, এইসব শব্দগুলি এখানে যেসব শব্দ ইউজ করা আছে এগুলি সবই হলো আপনার ভেরি কমন ওয়ার্ড
এবং এগুলি সব সময় সব ফ্যাক্টরির সব লোকগুলি এওপি বলতে এওপি বুঝে। অনেকে আছে এওপি তে কি হয় কিছু জানেই না, ওই ডাইং ফ্লোরে যারা কাজ করে তারা এওপি তে যে অল ওভার প্রিন্ট হয় এটাই জানে না, কিন্তু ও জানে যে এটাই এইটাই এওপি। যাই হোক, এবার আপনার কি সরি, আপনার মার্চেন্ডাইজিং প্ল্যানিং, আওয়ার টাইটেল জব ইজ মার্চেন্ডাইজিং প্ল্যানিং। তার মানে কি, আপনার এই যে 30 দিন লাগবে, সরি এখানে হলো 80 ডেজ, 80 ডেজ লাগবে, এটা কখন সেট করবেন আপনি বলেন তো? এই যে এই কাজ শুরু হওয়ার আগেই। প্ল্যানিং মানে কি? প্ল্যানিং মানে ডিসাইডিং ইন অ্যাডভান্স, অ্যাডভান্স ডিসিশন মেকিং। আপনি এলসির যে এক্সপায়ারি ডেট দিবেন, এলসির এক্সপায়ারি ডেট তারও আগে করতে হবে এটা, যে কোন প্রোডাক্ট সে কিনবে আমার কাছ থেকে, সেই প্রোডাক্ট কি ফেব্রিকের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যদি নিট ফেব্রিকের সাথে সম্পর্ক থাকে তাহলে আমাকে প্লাস 80 ডেজ লাগবে। ফেব্রিক যদি আমি বাহির থেকে না কিনে যদি আমি করি, নিজের ফ্যাক্টরিতেই করি, এই যে নিটিং যদি আপনি করেন, তাহলে আপনার এডিশনাল 80 ডেজ লাগবে। তাহলে এটা এটা কখন করবেন বলেন তো? একদম অর্ডার এর নেওয়ার আগেই স্যার, অর্ডার নেওয়ার পূর্বে স্যার। অর্ডার দেওয়ার পূর্বে হচ্ছে আপনি একটা আইডিয়া করবেন, আর এইটা করবেন হচ্ছে অর্ডার কনফার্ম হওয়ার পরে। অর্ডার এখন কনফার্ম আপনার হাতে চলে আসছে, জি স্যার। মার্চেন্ডাইজারের হাতে কখন অর্ডার আসে? যখন তখন ফাইনাল এটা অর্ডারের সাথে কি কি আসে আরো? অর্ডারের সাথে আপনার টেক প্যাক আসে, তাই না? জি স্যার, টেকনিক্যাল ফাইল আছে। প্যাকেজের টেকনিক্যাল ফটো প্যাকেজ। স্যাম্পল আছে জি স্যার। এই টেকনিক্যাল ওকে প্যাকেজের সাথে এগুলি পাওয়ার পরে আপনি যখনই অর্ডারটা পেয়ে গেলেন, আপনাকে একটা ইউ হ্যাভ টু প্রিপেয়ার আ প্ল্যান। এই প্ল্যানের মধ্যে বেবিএলসি কোন দিন ওপেন করবেন সেই ডেটটাও থাকবে। কোন দিন, যদি আপনি আজকে অর্ডার পান তার মানে কি 10 ডেজ পরে যে ডেটটা হবে সেই ডেটটা এখানে এখানে হবে। এই যে ইন হাউস ডেট, ইন হাউস ডেট ফর নিটিং। তারপর এইটা শেষ করার পরে প্লাস 10 ডেজ পরে যে ডেটটা হবে সেটা হলো রেসিপি অফ কালার স্ট্যান্ডার্ড। আপনাকে এটা কিন্তু তৈরি করতে হবে, তৈরি করতে হবে। এই তৈরিটা কিভাবে করতে হয় সেটাই আপনারা নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবেন। আপনারা একটা অর্ডার নিবেন আপনার কোম্পানির, আজকের ক্লাসে কিন্তু একটা অর্ডার দেখানোর কথা ছিল আপনাদের। একটা অর্ডারে কি কি ডকুমেন্টস থাকে বলছিলাম না? সেটাই করেছিলেন। স্যার কালকে এটা নিয়ে পড়ছিলাম এলসি তে স্যার। কি কি ডকুমেন্ট থাকে? হুম। স্যার স্যার এলসিতে, স্যার একটা এলসি এলসি তে কি ওপেনিং কি এর কি কি ডকুমেন্ট থাকে? ডকুমেন্টস লাগে স্যার, এটা আর কি স্যার বলছিলেন স্যার। স্যার আমরা কিছু কালেক্ট করছি স্যার, আসলে এগুলো দিতে চায় না, বিভিন্ন জায়গায় একটা সেট অফ নক দিয়ে ডকুমেন্টস কালেক্ট করে। যেটা কালেকশন করছেন সেটা আজকের কি করবেন, আজকের মধ্যেই আমাকে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাবেন। স্যার আমি এখনই সবার পাঠিয়ে উপরে দিচ্ছি দিবেন, স্যার। শুনেন কি বলি, আমার কথা শেষ করে দেন। সবার উপরে দিবেন এলসি, ঠিক আছে? এরপরে দিবেন হচ্ছে যে বিল অফ লেডিং, এরপরে দিবেন কমার্শিয়াল ইনভয়েস, এরপরে দিবেন প্যাকিং লিস্ট, এরপরে দিবেন বিল অফ এক্সচেঞ্জ, এরপরে দিবেন আপনার জিএসপি সার্টিফিকেট, তারপর দিবেন সার্টিফিকেট অফ অরিজিন, তারপর দিবেন অন্য অন্য অল সার্টিফিকেট। যেমন অনেকে বলে যে আপনার গ্রিন প্রোডাকশনের সার্টিফিকেশন কি আছে, সেটা দিবেন। গ্রিন প্রোডাকশনের সার্টিফিকেশন কি? আপনার ওই যে লিস্ট সার্টিফিকেট, লিস্ট সার্টিফিকেট দিবেন। তারপর যে কোনো একটা প্রোডাকশন অর্ডার পেতে হলে কিছু কমপ্লায়েন্স আছে, কমপ্লায়েন্স সার্টিফিকেট বলে, সেগুলিও দিবেন। দেওয়ার পরে এগুলি সব স্ক্যান করবেন। এখন স্ক্যান করবেন কিভাবে? মোবাইলে ছবি তুলেও স্ক্যান করা যায়, যায় না? তাই স্যার। তার তারপর একটা ডকুমেন্টসে এই সবগুলি রাখবেন, আবার এতগুলি ডকুমেন্টস পাঠাবেন না, পাঠাবেন একটা ফাইল, একটা স্যার ফাইলের মধ্যে এইগুলা, স্যার সব এগুলা স্যার একসাথে। তাহলে, স্যার আমাদের তো প্রিন্ট করা নাই স্যার, এটা একটু সময় দেন স্যার, প্রিন্ট করে তারপরে স্যার তো সময় কই কমপ্লায়েন্স করে আপনাদের? দিব স্যার। তাহলে স্যার এইগুলি আগামী সব ক্লাসের আগেই আপনারা দিব স্যার।
আগামী ক্লাসের আগে দিবেন, আর আগামী ক্লাসে তো আরেকটা কাজ আছে, এই যে আপনার এই মার্চেন্ডাইজিং প্ল্যানিং করার কাজ, মার্চেন্ডাইজিং প্ল্যানিং, এটাও তো আগামী ক্লাসের কাজ। ওইটা করবেন নেক্সট 2 দিনের মধ্যে করবেন, 2 দিন তাহলে সময় নেন। ওই যে সেট আপ ডকুমেন্টস। স্যার এটা প্রিন্ট করে স্যার সার্টিফিকেট গুলো অ্যারেঞ্জ করে স্যার, সবগুলো তো নাই আমাদের কাছে স্যার, প্রিন্ট করে সার্টিফিকেট অ্যারেঞ্জ করে স্যার আমরা একটা আহ, সাজাই দেবো স্যার, সিরিয়াল বাই সিরিয়াল। সাজিয়ে সাজিয়ে, এবং এটা এটা 2 দিনের মধ্যে করবেন, 2 দিন, 2 ডেজ। আর মার্চেন্ডাইজিং প্ল্যানিং ওই দিন আপনাদের কাছে কিন্তু সব পরীক্ষা হবে। এই যে প্রশ্ন করব যে কিভাবে মার্চেন্ডাইজিং প্ল্যানিং করলেন, ঠিক আছে? এরপর কি লিড টাইম ফর সলিড ডাইট নিড ফেব্রিক্স, যদি আপনার এবার কি যদি সলিড ডাইট করতে হয় ফেব্রিক্সে, তাহলে আরো সময় বাড়বে। এই যে দেখেন, আরো লিড টাইম কি, এই ডাইং করতে হলে 25 ডেজ লাগবে। আগের গুলি মোটামুটি সব ঠিকই আছে, এবার কি ডাইং করতে কি, সলিড ডাই করতে কি 25 ডেজ লাগবে এডিশনাল, ঠিক আছে? এডিশনাল 25 ডেজ। তারপর যদি আপনার এবার কি ইয়ান ডাইট যদি হয়, এর আগেরটা ছিল কি সলিড নিড, সলিড ডাইট নিড ফেব্রিক, এবার কি ডাই করবেন কি ইয়ান ডাই। এই যে লিড টাইম ফর কমপ্লিশন অফ নিটিং না, আরেকটা এখানে এখানে বারবার হচ্ছে ইয়ান ডাইং কতদিনে, এই যে এই সময়টা 20 ডেজ, এডিশনাল 20 ডেজ। আগের গুলি কি সব ঠিকই আছে, এডিশনাল 20 ডেজ কোথায় লাগবে স্যার ইয়াং ডাই করতে। ডাই করতে। আপনাদের এইগুলি বুঝতে কারো সমস্যা আছে? স্যার এই চার্টটা, এটার জন্য আমাদের, স্যার এই চার্ট অনুযায়ী কি ধরবেন নাকি স্যার, কি সিস্টেম আর কি, স্যার না, প্রেজেন্টেশনটা কিভাবে আপনার সাজাবো স্যার? আপনার এই চার্ট অনুযায়ী ধরবো না, কারণ আপনি যে একটা অর্ডার নিবেন, একটা এলসি যে নিবেন আপনার ফ্যাক্টরি থেকে, সেই ফ্যাক্টরি সব অর্ডার তো একসাথে, ইয়ান ডাইট একসাথে, তো সলিড ডাইট একসাথে, নিট এওপি নিট ফেব্রিক্স, এগুলো তো একসাথে লাগবে না। আপনি একটা অর্ডার নিলেন, সেটা হলো এওপি নিট ফেব্রিক্স এর জন্য অ্যাপ্লিকেবল, তাহলে আপনার এইটা লাগবে। আপনি একটা অর্ডার নিলেন যেটা সলিড ডাইট করে করতে হবে, তাহলে এই চার্ট আপনার জন্য অ্যাপ্লিকেবল। আপনি একটা অর্ডার নিলেন যেটা ইয়ান ডাই করতে হবে, তাহলে আপনার জন্য এই চার্ট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আপনি একটা জি এই স্যার। এই তিনটাই তিনটাই মূলত আপনার বেশি লাগে। এখনো তো আমরা গার্মেন্টস লিড টাইমে যাইনি, গেছি না গার্মেন্টস স্যার। এ যাইনি এখনো, গার্মেন্টস এ যাচ্ছি আমরা। তাহলে গার্মেন্টস এর আগের কতদিন লাগবে, গার্মেন্টস ফ্যাক্টরিতে আসা পর্যন্ত কতদিন লাগবে এটা। আর এখন যদি হয় যে নমিনেটেড সাপ্লায়ার, যদি হয় যে ফেব্রিক বাংলাদেশ থেকে কেনাই যাবে না, চাইনিজ ফেব্রিক লাগবে, তাহলে এগুলি একটাও অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেবল কি লিড টাইম হলো যে এই বিবিএলসি ওপেন করা থেকে প্রোডাক্ট ফেব্রিক পাওয়া পর্যন্ত, এতে 10 দিনে হবে না, লোকাল 10 দিন হয়। এটা আপনার 1 মাস, 2 মাস, 3 মাস লাগতে পারে ফেব্রিক পেতে, 1 মাস সাধারণত লাগে। তাহলে ওই 30 ডেজ অ্যাড করতে হবে। এলসি ওপেন থেকে শুরু করে কত দিনে আপনি ফেব্রিক ইন হাউস পাবেন, এই যে শব্দটা ব্যবহার করছে ইন হাউস, ইন হাউস এট সেন্ট্রাল স্টোর, এই ইন হাউস এট সেন্ট্রাল স্টোরে পেতে কতদিন লাগবে সেটা হলো লিড টাইম, যদি আপনার কোন এই পেছনের এই টেক্সটাইলের কোনো প্রসেসিং না করতে হয়। কারণ কি এখন অনেক বায়ার আছে যে আপনার বলে দেয় যে সিঙ্গাপুরের এই কোম্পানি থেকে ফেব্রিক কিনতে হবে, নমিনেটেড সাপ্লায়ার দেয়া থাকে। এই নমিনেটেড সাপ্লায়ার দেয়া থাকলে আপনার এই কাজ, এই নেটের স্টেপস প্রবলেম লাগবেই না। মনে হয়, শুনতে পাচ্ছি না স্যার। স্যার, স্যার অনেকটা স্যার ইয়ে হয়ে গেছে, বলে স্যার নেটের প্রবলেম, শুনতে পাই না স্যার। হ্যাঁ বলেন, কি কোনটা? আচ্ছা, আবার বলবো সেটা, যে আপনার যদি এখন অনেক নমিনেটেড বায়ার থাকে, নমিনেটেড সাপ্লায়ার, নট বায়ার, নমিনেটেড সাপ্লায়ার মানে কি, আপনি যখন এলসিটা ওপেন করে, এলসির মধ্যে লেখা থাকে যে ফেব্রিক নিতে হবে এবিসি চাইনিজ কোম্পানি থেকে। এখন এবিসি চাইনিজ কোম্পানি আপনাকে ফেব্রিক সাপ্লাই দিবে, তাহলে এবিসি চাইনিজ কোম্পানি ফেব্রিক সাপ্লাই দিলে আপনার এই নিট ডাইং, ইয়ান ডাইং, সলিড ডাইং, এগুলি তো কিছুই লাগবে না।
কিছুই লাগবে না, শুধু আপনি ফেব্রিক পেতে, একেবারে রেডি ফেব্রিক পেতে কতদিন লাগে, সেটাই হলো আপনার প্রি প্রসেস লিড টাইম। প্রি প্রসেস তখন কি হবে? প্রি প্রসেস লিড টাইম। এরপরে আপনার কি, এইগুলি হলো এডিশনাল কাজ। যেমন বলছে যে প্রিন্স, ট্রিমস এন্ড অ্যাক্সেসরিজ, যদি প্রিন্স লাগে, ট্রিমস অ্যাক্সেসরিজ তো লাগবেই, তাহলে আপনার আরো 15 থেকে 25 দিন লাগবে। ইফ কমপ্লিকেটেড স্টাইলস, স্টাইল যদি কমপ্লিকেটেড হয়, স্পেশাল মেটেরিয়াল যদি ইউজড হয়, ইন ইউজড, লিড টাইম ক্যান বি এক্সটেন্ডেড আপ টু 30 days। তার মানে কি, আপনার এই যে প্রসেসের নাম কি বার, প্রিন্স ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ, এর জন্য আপনাকে আরো 15 থেকে 30 days পর্যন্ত লাগবে। তারপর আপনাকে কি ফেব্রিক ফেব্রিক পারফরমেন্স টেস্ট করতে হবে। মানে এই ইন হাউস সেন্ট্রাল স্টোরে আসার পরে কিন্তু আপনাকে আরো কাজ করতে হবে। প্রিন্স ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ এর জন্য 15 থেকে 30 days লাগবে। ফেব্রিক পারফরমেন্স টেস্ট এর জন্য আরো 1 উইক লাগবে। 5 days to 1 week time to be provided as lead time. Most of the time performed by the third party, buyer recommended internationally accredited testing organizations। মানে কি, এই টেস্টিং গুলি কি, আপনার যদি টেস্টিং ল্যাব না থাকে, অথবা টেস্টিং ল্যাব আছে কিন্তু তারাও, তারপরও বলে যে এই টেস্ট গুলি করতে হবে আপনার এসজিএস গ্লোবাল থেকে, এসজিএস গ্লোবাল বা ইন্টারটেক থেকে করতে হবে। অথবা আমাদের বুটেক্সেও কিছু ল্যাব আছে, ওখানেও বলে যে, যে সরকারি হলে বলে যে টেস্ট গুলি করতে হবে বুটেক্স থেকে। আমাদের একটা এক্রিডিটেড ল্যাব আছে, কিন্তু সব সলিউশন দিতে পারি না, যে কারণে ইন্টারন্যাশনাল বায়াররা আমাদের কাছে আসে না। তারা চিনে হচ্ছে ইন্টারটেক, তারা চিনে এসজিএস, ব্রু ভেরিটাস। তাহলে এই ইন্টারটেক যদি করে, এতে আপনার 1 উইক পর্যন্ত টাইম লাগে। এবার কি প্রোডাকশন ডিপার্টমেন্টে যান, এবার আসেন কোথায়, প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টার্ট ডেট ফ্রম দি নেক্সট ডে, from the cutting department based on production capacity. Based on factory efficiency and capacity, the lead time for each department, cutting, sewing, and finishing, can be allocated by considering the shipment date. যে আপনি কয়টা প্রোডাকশন লাইন তৈরি করবেন, তার মানে বেশি প্রোডাকশন লাইন কম, যদি শিপমেন্টে আপনার টাইম কম থাকে, তাহলে কি করবেন, বেশি প্রোডাক্ট লাইন তৈরি করবেন। এই যে আমরা নেক্সট ক্লাসে এই যে এফিসিয়েন্সি, ক্যাপাসিটি, এগুলি নিয়ে কথা বলবো। কিভাবে ফ্যাক্টরি ক্যাপাসিটি ডিটারমিন করবেন, কিভাবে ফ্যাক্টরি এফিসিয়েন্সি ডিটারমিন করবেন, এগুলি নিয়ে উইল ডিসকাস অ্যাবাউট দ্য ইস্যুস ইন আওয়ার কামিং লেকচার। এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা, যেমন হাউ টু ক্যালকুলেট এসএমবি, এসএমবি কিভাবে ক্যালকুলেট করে, এটা কি আপনাদের আগের পরীক্ষায় ছিল নাকি? হাউ টু ক্যালকুলেট ফ্যাক্টরি ক্যাপাসিটি, না স্যার, এগুলি ছিল না নিয়ে এটা। তাহলে এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে, মনে করেন তো যে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এই এফিসিয়েন্সি ক্যালকুলেশন, ফ্যাক্টরি ক্যাপাসিটি ক্যালকুলেশন, হাউ মেনি প্রোডাকশন লাইন, কতটা প্রোডাকশন লাইন আপনার দিবেন, এইগুলি নিয়ে কথা বলবে। এইটা ডিপেন্ড করে কি, আপনার শিপমেন্ট ডেট, শিপমেন্ট হইতে আর কতদিন বাকি আছে, কয়টা প্রোডাকশন লাইন দিবেন, বেশি প্রোডাকশন লাইন কেন দিবেন, তাড়াতাড়ি প্রোডাকশন করার জন্য, তাই না? অথবা আপনার নিজের ক্যাপাসিটি নেই, আর তাহলে আউটসোর্স করতে হবে আপনার, টু মিট দা শিপমেন্ট ডেডলাইন। শিপমেন্ট ডেডলাইন মিট করতে হলে কি, আপনাকে আউটসোর্সিং করতে হবে। আউটসোর্সিং মানে অন্য ফ্যাক্টরি থেকে প্রোডাকশন করে নিয়ে আসতে হবে। সব কন্ট্যাক্ট করা থাকে। সাবকন্ট্রাক্ট, গুড, সাবকন্ট্রাক্ট বলে ওটাকে, টেকনিক্যাল ভাষায় সাবকন্ট্রাক্ট বা আউটসোর্সিং বলে। যাই হোক, এখন আপনার কি করতে হবে, দিস ইজ অলসো অ্যানাদার লিড টাইম। এই প্রিন্ট ট্রিমস এক্সেসরিজ এর আপনার জন্য লাগবে 30 days, ফেব্রিক টেস্টে লাগবে ওয়ান উইক, আর প্রোডাকশন ডিপার্টমেন্টে আপনার 1 মাস, 2 মাস, 3 মাস বা 15 দিন, 20 দিন, যেটা লাগবে সেটা হলো এই এই শিপমেন্ট ডেটের উপর নির্ভর করে। কতদিন শিপমেন্ট ডেট আছে, তার মধ্যে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে। সেটা আপনি সাবকন্ট্রাক্ট করবেন, নাকি প্রোডাকশন লাইন বাড়াবেন, নাকি আপনি
ডে শিফট এবং নাইট শিফট 24 আওয়ার চালু করবেন, সেটা ডিপেন্ডস অন সেভারাল ক্যালকুলেশনস। দি ক্যালকুলেশনস উইল শো ইন আওয়ার কামিং লেকচার। এর পরের লেকচারে আমরা বলবো যে কি করবেন এটা। ঠিক আছে? এরপর কি করতে হবে, এটা শেষ আপনার, এই যে লিড টাইম ক্যালকুলেশন শেষ, এই যে কাজে আপনার মার্চেন্ডাইজিং এ প্ল্যানিং এ প্রথমেই করতে হবে কি লিড টাইম ক্যালকুলেশন। লিড টাইম ক্যালকুলেশন করার পরে এবার হচ্ছে টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার তৈরি করবেন, কোন দিন কোনটা করবেন, টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। টাইম এন্ড এটাকে সঙ্গে বলে টিএনএ। নর্মালি মার্চেন্ডাইজার্স প্রিপেয়ার এ প্ল্যান ফর দি অর্ডার ইন আ স্প্রেডশিট বাই লিস্টিং ডাউন দ্য কি প্রসেসেস। এই যে একটু আগে এগুলো বললাম, এগুলো হচ্ছে কি প্রসেসেস, কি প্রসেসেস ইন ফার্স্ট কলাম অ্যান্ড প্ল্যান ডেট অফ অ্যাকশন, কবে শুরু হচ্ছে, ফর ইচ প্রসেস ইন দ্য নেক্সট কলাম, কবে শেষ হবে। দিস প্ল্যানিং শিট ইজ পপুলারলি নোন অ্যাজ টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার সম্বন্ধে নতুন শুনছেন এমন কেউ আছেন নাকি? Time and action calendar is a part of merchandising planning. Once the TNA calendar is made, then it can be easy for merchandiser list down their daily to-do list. এবার টাইম এন্ড ক্যালেন্ডার হলে কি আপনার প্রত্যেক দিন কি কি করতে হবে, এটা কিন্তু টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার দেখলেই বুঝবেন। যেমন আজকের কি কাজ, কালকের কি কাজ, পরশুর কি কাজ, তারপরের দিনের কি কাজ, কখন আমি ফ্যাক্টরি খাবো, কখন এওপি শেষ হবে, কখন প্রিন্টিং শেষ হবে, কখন আর্টওয়ার্ক শেষ হবে, কখন ডাইং শেষ হবে, কখন ফিনিশিং শুরু হবে, কখন কাটিং শুরু হবে, কখন কাটিং শেষ হবে, কত প্রোডাকশন লাইন আছে, এগুলো সব কোথায় আসবে, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডারে। আপনাকে মার্চেন্ডাইজাররা এই টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার তৈরি করে। এখন আপনাদের কি কি লাগবে এই টাইম এন্ড অ্যাকশন, এই মার্চেন্ডাইজিং প্ল্যানিং ইজ অলসো টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, একই। আপনার এই মার্চেন্ডাইজিং প্ল্যানিং করতে কি কি ইনফরমেশন দরকার হবে, সরি, এবার এই প্রসেস ফ্লো অফ এন অর্ডার উইথ দ্য লিস্ট অফ টাস্ক হুইচ নিড টু বি পারফর্ম। তার মানে কি, আপনি যে অর্ডারটা পেলেন সেই অর্ডারের একটা প্রসেস ফ্লো চার্ট তৈরি করবেন। যে প্রথমে যদি নিড ডাইং হয়, নিড ডাইং, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, তারপর শেষ, প্রসেস ফ্লো চার্ট। যদি এটা সলিড ডাইং হয় তাহলে সলিড ডাইং এ প্রসেস সব লিখবেন, এই প্রসেস ফ্লো চার্ট তৈরি করবেন। তার মানে কি, আপনি একটা প্রসেস ফ্লো চার্ট তৈরি করতেছেন। আপনি যে অর্ডারটা নেবেন প্রথমেই আপনাকে করতে হবে কি প্রসেস ফ্লো অফ এন অর্ডার উইথ দ্য লিস্ট অফ টাস্ক হুইচ নিড টু বি পারফর্ম। কি কি কাজ করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আপনার অ্যাসাইনমেন্ট যে তৈরি করবেন, টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, মার্চেন্ডাইজিং প্ল্যানিং করবেন, এইটা করতে হবে, প্রসেস ফ্লো চার্ট অফ ইউর অর্ডার। আপনি যে অর্ডারটা নেবেন ওইটা কি কি করতে হবে সব লিস্ট ডাউন করবেন, উইথ টাইম, কখন শুরু হবে কখন শেষ হবে, লিড টাইম অফ অ্যাক্টিভিটিস। এই যে এই উইথ টাইম বলছি, এখানে উইথ টাইম লেখা নেই, উইথ টাইম হলো এই লিড টাইম অফ অ্যাক্টিভিটিস। র ম্যাটেরিয়ালস লিড টাইম, স্যাম্পলিং লিড টাইম। এখন কি আপনার কিন্তু এই যে এই লিড টাইম গুলি দেখালাম এর মধ্যে কিন্তু, সরি, এই লিড টাইমের মধ্যে কি স্যাম্পলিং লিড টাইম দেয়া নেই। এইখানে কিন্তু এই স্যাম্পলিং না, লিড এখানে তো টাইম, ওগুলো তো শুধু ফেব্রিক স্টেপ, আর এগুলো তার স্যাম্পলিং। হ্যাঁ, এবার কি আপনাকে কি স্যাম্পলিং করে অ্যাপ্রুভাল নিতে হবে না, স্যাম্পল অ্যাপ্রুভাল, এই স্যাম্পলিং লিড স্যার। টাইম। র মেটেরিয়ালস লিড টাইম, এবার কি ফেব্রিক যদি কোথাও থেকে আসে সেই র মেটেরিয়ালস আনতে কত সময় লাগবে। কটন দিয়ে যদি শুরু হয় তাহলে মানে আপনি এমন যদি হয় যে ইয়ার্নও প্রোডাকশন করবেন আপনি, তাহলে কটন বা ফাইবার কোথা থেকে আনবেন, সেই র মেটেরিয়ালস এর কত আসতে কতদিন সময় লাগবে, এটা আপনার লাগবে। আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কি, লিড টাইম ফর গেটিং ফিনিশড ফেব্রিক ফ্রম ডাইং। ডাইং যদি কম্পোজিট হয় তাহলে কি আপনার প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি কিভাবে করবে এটা নেক্সট ক্লাসে দেখাচ্ছে। কিন্তু আপনার এটা মার্চেন্ডাইজিং প্ল্যানিং, আপনারা জানেন যে প্রোডাক্ট আপনার একটা ফ্যাক্টরিতে আপনার কাজ হতে কত সময় লাগে, একটা অর্ডার কমপ্লিট হতে। আপনারা যারা এখন ফ্লোরে কাজ করেন তারা তো
খুব ভালোভাবে জানেন। যদি না জানেন তাহলে একজনের সাথে একজনের যোগাযোগ করে করবেন। এই যে যারা আছেন না, একজন আরেকজনকে হেল্প করবেন যেন প্রত্যেকে এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার তৈরি করতে পারেন। মার্চেন্ডাইজিং প্ল্যানিং যেন প্রত্যেকে করতে পারেন সেটা নিশ্চিত করবেন। তার ফলে প্রোডাকশন ক্যাপাসিটি অফ কাটিং, সুইং, ওয়াশিং, ফিনিশিং এইগুলিও প্রোডাকশন ক্যাপাসিটি অফ কাটিং, সুইং, ওয়াশিং, ফিনিশিং। আপনার এবার কি কাটিং করতে ক্যাপাসিটি কি আছে, সুইং সুইং ক্যাপাসিটি কি, ওয়াশিং ক্যাপাসিটি কি, ফিনিশিং ক্যাপাসিটি কি, এগুলি আপনাকে ঠিক করতে হবে। এর জন্য কত সময় লাগবে? কারণ কি ক্যালেন্ডার মানেই কি সময়, টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার মানেই সময়। প্রত্যেকটা সময় নির্ধারণ করতে হবে। ফর সুইং প্রোডাক্ট ওয়াইজ ক্যাপাসিটি, শিপমেন্ট ডেট অর প্ল্যান্ড এক্স ফ্যাক্টরি ডেট। এক্স ফ্যাক্টরি ডেট মানে কি, কখন আপনার ফ্যাক্টরিতে প্রোডাকশন শেষ হবে, এটাকে বলা হয় এক্স ফ্যাক্টরি ডেট। মানে প্রোডাক্ট তৈরি করে আপনি ফ্যাক্টরিতে, গোডাউনে, ইনভেন্টরিতে রেখেছেন, এটাকে বলা হয় এক্স ফ্যাক্টরি ডেট। কবে আপনার ফ্যাক্টরিতে থাকতে হবে। আর ফ্যাক্টরি থেকে শিপমেন্ট পোর্টে যেতে কত সময় লাগবে, চিটাগাং যেতে কতদিন লাগবে, এটার সাথে অ্যাড করতে হবে। যদি ঢাকা এয়ারপোর্টে যায় তাহলে কতদিন লাগবে, এটার সাথে অ্যাড করতে হবে। ঠিক আছে। এরপরে টিএনএ কেন দরকার? কেন দরকার, আপনি কোন দিন কোন কাজ করবেন সেটা যদি আগে থেকেই জেনে যান তাহলে এটা কি আপনার জন্য সহজ হবে না, নাকি কঠিন হয়? যে স্যার কাজের কাজের জন্য সহজ হবে স্যার। সহজ হয়, এইটাই ব্যাখ্যা মনিটরিং এর দিবেন। মনিটরিং এটা এর মধ্যে থাকবে। ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ অর্ডার প্রসেসিং, clear understanding of time names given by the buyer. It gives the clear idea about the minor or sub activities that need to perform during order processing at different levels. TNA gives the idea about the status of running order and talks about the ডিলে অর ডেভিয়েশন। যে আপনি জানেন যে আপনার 80 ডেজ লাগবে ফেব্রিক রেডি হতে, আপনি দেখলেন যে 90 ডেজ লাগছে, তার মানে কি 10 দিনের মধ্যে, 10 দিনে আপনার একটা অলরেডি সমস্যা তৈরি হয়ে গেছে। এই সমস্যা কিভাবে সলভ করবেন? তাহলে কি এই শিপমেন্ট, তাহলে কি আমার এলসির ডেট, এক্সপায়ারি ডেট চেঞ্জ করতে হবে? শিপমেন্ট ডেট কি চেঞ্জ করতে হবে? বিল অফ লেডিং কখন নিবেন? তারপর হচ্ছে যে আপনার কাস্টমস ক্লিয়ারেন্স কখন করবেন, কখন এক্স ফ্যাক্টরি হবে, সব জায়গায় ওই 10 দিনের ইম্প্যাক্ট পড়বে। এই যে ডিলে আর ডেভিয়েশন গুলি আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন একেবারে শেষে না, যখনই হবে তখনই। TNA gives the dates at which raw materials needed to be sourced. In a way, it helps to optimize the inventory. TNA also reduces the risk of delivery delay. ঠিক আছে। এখন আপনার এগুলি হলো অ্যাক্টিভিটিস while you are making TNA। ফটো ফটো স্যাম্পলে কত লাগবে, ফিট স্যাম্পলে কত লাগবে, ফিট সাইজ স্যাম্পলে, প্রি প্রোডাকশন, তার মানে কি আপনার এই স্যাম্পলিং, দিস আর নোন অ্যাজ দ্য স্যাম্পলিং, top of production sample. So after approval, you will get the top of production sample. তারপর কি আপনার প্রোডাকশন, কাটিং, প্রোডাকশন স্টার্ট এন্ড এন্ড ডেট, ফিনিশিং এন্ড প্যাকিং ডেট, আপনার ফেব্রিক এন্ড ট্রিম সোর্সিং, ফেব্রিক অ্যাপ্রুভালস, ট্রিমস এন্ড আর্টওয়ার্ক, ফেব্রিক পারফরমেন্স ডেট, এতক্ষণ যেগুলি বললাম, ঠিক আছে। এগুলি আপনার এই প্রোডাকশন প্ল্যানিং, এটা এটা পরে যদি লাগে আমরা পড়াবো। আর এখানেই আছে তো এগুলিও, এই ক্যালকুলেশন গুলি। আচ্ছা, নেক্সট ডে তে আমরা প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল এই বিষয়টাও নেক্সট ডে তে কথা বলবো। ঠিক আছে। এই পর্যন্ত, এই পর্যন্ত আপনার আরেকটু কাজ আছে। এগুলি করার পরে আপনি এরকম একটা এক্সেলে গ্যান চার্ট তৈরি করবেন। ঠিক আছে। আপনি কখন কখন অর্ডারটা প্ল্যান, আপনার এই অ্যাসাইনমেন্ট হলো এটা, প্রিপেয়ার আ মার্চেন্ডাইজিং প্ল্যানিং ইনক্লুডিং টিএনএ এন্ড গ্যান চার্ট ফর অ্যান এক্সিস্টিং গার্মেন্ট অর্ডার। যে কোনো একটা গার্মেন্ট অর্ডার নেবেন, সেই মার্চেন্ডাইজিং প্ল্যানিং করবেন, টিএনএ করবেন এবং গ্যান চার্ট তৈরি করবেন। এগুলির জন্য আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, আপনি একা একা করতে যাবেন না। যেমন এটা প্রথমে এটা করবেন, এই মার্চেন্ডাইজিং প্ল্যানিং।
আপনার এখানে অর্ডার, ধরেন আপনি অর্ডার পেলেন কত, 40,000 ইউনিটস প্রোডাকশন করার, বা 50,000, 40,000 ধরেন পেলেন, কত অর্ডার, 40,000। 40,000 ইউনিট প্রাইস, এবং এটা হলো আপনার কি টোটাল প্রাইস, টোটাল মানে ইউনিট। এলসি ভ্যালু। ঠিক আছে, এটা তো বুঝতে কোনো সমস্যা নেই, তিনটা লাগবে না, এই একটা দিয়ে করবেন, ঠিক আছে, একটা, অনলি ওয়ান, একটা অর্ডার, তিনটা অর্ডার দিয়ে না। এরপর হলো যে আপনি প্রোডাকশনে যাবেন, প্রোডাকশনে গেলে আপনার কি 40,000 ইউনিট তৈরি করতে হলে কিছু তো বেশি থাকতে পারে আগের প্রোডাক্ট তৈরি করা, আবার নাও থাকতে পারে। সাধারণত গার্মেন্টসে কি থাকে না, 40,000 মানে 40,000টি তৈরি করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এবার মেটেরিয়ালস। স্যার 5% এক্সট্রা, 5% এক্সট্রা তৈরি করা লাগবে। তাহলে এই যে 10% এডিশনাল প্রোডাকশন অ্যাড করে দিবেন, 40,000 অর্ডার, 5% এক্সট্রা তৈরি করতে হবে, এখানে 10% কথা বলে আছে, আপনি 5% এখানে অ্যাড করে দিবেন, বা 10% অ্যাড করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার যেটা হয় সেটা। এবার ডাইরেক্ট মেটেরিয়ালস একটা বাজেট তৈরি করবেন, যেমন 40,000, এইখানে এটা এটা আমরা পড়াই অন্য করছে, এইখানে আপনি লিখবেন হচ্ছে যে ফেব্রিক রিকোয়ারমেন্ট। কি লিখবেন, যে 40,000 ইউনিট প্রোডাক্ট তৈরি করবেন, পার 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 ইউনিটে লাগবে, পার ইউনিটে সে ফর এক্সাম্পল লাগবে আপনার 3 মিটার, ঠিক আছে, ইন এমইটিআর, মিটার, 3 মিটার লাগবে। তো 3 মিটার হলে আপনার কি পরিমাণ ফেব্রিক কিনতে হবে, এই যে 120,000 মিটার। এর সাথে ওই যে আপনি বললেন যে 5% যদি বেশি হয়, তাহলে 5% বেশির একটা অ্যাড করবেন, 5% এডিশনাল। বুঝতেছেন তো কি করবেন, 5% এডিশনাল আপনার ফেব্রিক কিনবেন, এবং এই টোটাল ফেব্রিক লাগবে তাহলে কত, 123,500। এখানে বিগিনিং এন্ডিং এগুলি আপনার লাগবে না, এই শুধু এই দুইটা, তাহলে 120 হয়, এর সাথে 5% অ্যাড করবেন, 5% অ্যাড করলে কতটুকু হয়, 120,000 মাল্টিপ্লাইড বাই 5%, 6,000। সো আপনার ফেব্রিক, কত মিটার ফেব্রিক লাগবে, এই এত মিটার, 126,000 মিটার ফেব্রিক লাগবে। বুঝতেছেন তো নাকি, আর ইউ জি স্যার। গেটিং? এরপর এই ফেব্রিকের দাম, 1 মিটার ফেব্রিকের দাম কত, এই যে কস্ট পার মিটার, পার পাউন্ড না, এটা হবে পার মিটার, এমইটিআর। 1 মিটারের দাম ধরেন হচ্ছে $5। তাহলে আপনার এইগুলি কেন লাগবে, কারণ লাগবে কি, বাজেট তৈরি করতে হয় কিন্তু, যে টাকাটা আসবে কোথা থেকে, ব্যাংক লোন নিতে হবে নাকি নিতে হবে না। একজন লার্নের মার্চেন্ডাইজে সেটাও বলে দিবে যে স্যার আপনার কিন্তু ব্যাংক লোন নেওয়া লাগবে, বাজেটে হবে না। তাহলে কত ডলার লাগবে র মেটেরিয়ালস এর জন্য, $630,000। আর ইউ গেটিং? তার মানে কি, আপনি একটা এই ডাইরেক্ট মেটেরিয়ালস বাজেট করলেন, এবার ডাইরেক্ট লেবার বাজেট করবেন। এন্ড মেটেরিয়ালস এর মধ্যে এখন আমি যেটা বললাম, স্যার নিট এটা তো শুধু ডাইং, ওভেন ডাইং যদি ফেব্রিক। হয়, তাহলে তাহলে কিন্তু আরো হিসাব নিকাশ, আরো মেটেরিয়ালস অ্যাড করতে হবে। শুধু এইটা না, তাহলে কি করতে হবে, ডাইং, ডাইং কস্ট অ্যাড করতে হবে, কি প্রিন্টিং কস্ট অ্যাড করতে হবে, কি নিটিং কস্ট, এগুলি সব কিন্তু অ্যাড করতে হবে। মেটেরিয়াল যা লাগে, এক্সেসরিজ, এক্সেসরিজ এখানে অ্যাড করবেন, যে আপনার 40,000 ইউনিট, এগুলি তৈরি করতে আমার কি পরিমাণ, কোন কোন জিনিসের কতটুকু লাগে সেটা অ্যাড করবেন। তারপর এই প্রোডাক্ট, 40,000 প্রোডাক্ট তৈরি করতে কি পরিমাণ আপনার লেবার লাগবে, 40,000 ইউনিটস, লেবার রেট ধরেন 10 টাকা হচ্ছে পার ডে, $10। তাহলে পার ডে আপনার লেবার খরচ টোটাল, অথবা পার ইউনিট, পার ইউনিট করতে $10 খরচ হবে, তাহলে টোটাল করতে হবে 400,000, লেবার বাজেট তৈরি করবেন, ঠিক আছে। তারপর ওভারহেড বাজেট তৈরি করবেন,
ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট বলতে বোঝানো হয় যে আপনার লেবার এবং মেটেরিয়াল ছাড়া আর কি কি লাগবে। এই সবাই সবাই আছেন তো নাকি? স্যার আছি স্যার। স্যার হ্যাঁ আছে স্যার। স্যার। তাহলে এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট এবং লেবার এবং মেটেরিয়াল ছাড়া ওই অর্ডারের জন্য আরো খরচ কি কি, যেমন আপনার ফ্যাক্টরি ইউজ করবেন, ফ্যাক্টরি ভাড়া, ফ্যাক্টরির মেশিন ইউজ করবেন, মেশিনের খরচ, বিদ্যুৎ স্যার এটা খরচ কি হবে, আমাদের বিদ্যুৎ আমাদের খরচ। কি স্যার ওই অ্যাসাইনমেন্টের ভিতরে স্যার এগুলো সবই দিতে হবে, সব দিতে হবে? এইগুলা আপনার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট এটা স্যার অ্যাসাইনমেন্ট মাস তো ওই আমাদের মার্চেন্ডাইজিং প্ল্যানিং। টিএনএ নিয়ে, হ্যাঁ মার্চেন্ডাইজিং প্ল্যানিং আমরা নিয়ে অ্যাসাইন করব, সেখানে কি স্যার এই অ্যাসাইনমেন্ট করবো, কিন্তু ফাইলের এখানে নামও কি স্যার আমার হয়েছে মার্চেন্ডাইজিং প্ল্যানিং। এই ফাইলের নাম কি? মার্চেন্ডাইজিং প্ল্যানিং, স্যার এখানে কি কস্ট অ্যানালাইসিস দেখাতে হবে? কস্ট অ্যানালাইসিস দেখাবেন, কারণ কি আপনার শেষমেশ গিয়ে বাজেট ফিট করবে। বাজেট এই যে যে জি স্যার। বাজেট আসবে কোথা থেকে, ঠিক আছে? জি স্যার। তার মানে তাহলে কি একটা আপনাকে একটা 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 স্যার ওভারঅল পেজে, ওভারঅল আইডিয়া পাবেন যে স্যার তাহলে অর্ডারটা কিভাবে এক্সিকিউশন হয় আপনার ফ্যাক্টরিতে। তাহলে আমি যেটা বুঝতেছি স্যার, যে একটা পেজ শুধু থাকলো যে এই অর্ডার এগেইনস্ট আমার কতটুকু বাজেট গেল, সেটার একটা ক্লিয়ার পিকচার দেওয়া এই ক্লিয়ার একটা অ্যাসাইনমেন্টে। আইডিয়া পাবেন। ওভারহেডের বাজেট এখন আপনি বলতে পারেন স্যার এটা তো আমি জানিই না, তাহলে একটু অ্যাকাউন্টস এর হেল্প নিয়েন যে আপনার ডেইলি কত খরচ আছে এই ফ্যাক্টরিতে ওভারহেড বাবদ, লেবার এবং মেটেরিয়াল ছাড়া কত চার্জ আছে। তাহলে আপনার ওই প্রোডাক্ট তৈরি করতে যদি 30 দিন লাগে, ওইগুলো লিখবেন এখানে যে ডেইলি চার্জ, ডেইলি ওভারহেড চার্জ 5,000। তাহলে আমার এই প্রোডাক্ট তৈরি করতে লাগবে 30 দিন, তাহলে আমার ওভারহেড খরচ হবে 5,000 মাল্টিপ্লাইড বাই 30 ডেজ। ঠিক আছে, এটা দিবেন। এটা হলো আপনার ওভারহেড চার্জ। তারপরে ক্যাশ ডিসবার্সমেন্ট, আপনি যে র মেটেরিয়ালস কিনবেন, এই র মেটেরিয়ালস এর টাকা কত নগদ দিতে হবে। আর নাকি 90% বিবিএলসি, এই যে এখানে বলছি আমরা 90% ব্যাক টু ব্যাক এলসি, তার মানে কি পেমেন্ট দিতে হবে না। র মেটেরিয়ালস, এই র মেটেরিয়ালস কিনতে কত খরচ হবে এখানে দেখালাম না, 630,000। তাহলে ক্যাশ ডিসবার্সমেন্ট এর 90% যদি ব্যাক টু ব্যাক এলসি হয়, তাহলে কত পার্সেন্ট লাগবে? 10%, তাই না? এই যে 10% আমরা নিলাম, কোথা থেকে নিলাম? ইকুয়ালস এই 630,000, এটা 10%, আর 90% ব্যাক টু ব্যাক এলসি, এটা 10%, 63,000। লেবার, এটা সব পুরোটাই দিতে হবে, 100% পেড করতে হবে, কোনো বাকি বাকি চলবে না। তাহলে এটা কোথা থেকে পাবেন? এই ডাইরেক্ট লেবার থেকে পাবেন। এই লেবার 40,000, 400,000। ওভারহেড, ওভারহেড এটা, এই ওভারহেডের কি আছে যে খরচটা কি মাস শেষে দিতে হয়, তাই না? বা অর্ডার শেষে দিতে হবে। তাহলে ওভারহেড যদি আপনার যতটুকু লাগে সব সব ওভারহেডই অ্যাড করে দিবেন। এই যে ওভারহেড আপনার কত, এটা ওভারহেড, হ্যাঁ 150,000 নিজের ওভারহেড কস্ট। তাহলে টোটাল কস্ট হবে ফর দি অর্ডার ইজ 613,000। এখন এই একটা ক্যাশ বাজেট তৈরি করে দেখাবেন। এই 613,000 কি, এটা এটা করবেন কি, এটা এই কাজটা তো আর আপনার না, তাই না? এই কাজটা মূলত হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট করে। কিন্তু আপনার একটা ওভারঅল আইডিয়া থাকা দরকার যে একটা অর্ডার তাহলে কিভাবে এক্সিকিউশন হয়। টাকা পয়সা ছাড়া কি অর্ডার হয়, কমপ্লিট করা যায়? বলেন। তাহলে স্যার আপনার এই বাজেটটা তো আমরা ফিনান্সের কাছে নিতে পারি, ফিনান্সের কাছ ফিনান্স থেকে নিতে ফিনান্স পারেন, একটা করে দেয়, কিন্তু আপনি এটা ফিনান্স একটা করে একজন দেয়। একজন এমবিএ গ্রাজুয়েট হিসেবে আপনি নিজেই ক্যালকুলেশন করে জানবেন যে কিভাবে করে তারা। কারণ এটা কি আপনাকে, নিজের গেছে এটা বের করতে হবে, কারণ ফিনান্স দেবে না তো, এটা হ্যাঁ সবাইকে দেবে না। আপনি তো দেবে না, আপনার এটা মতো একটা। করবেন, আপনি হেল্প নিতে পারেন জি বাজেট স্যার। ডিপার্টমেন্ট থেকে, ফিনান্স জি স্যার। জি ডিপার্টমেন্ট থেকে হেল্প স্যার। নেবেন, কিন্তু কাজটা করবেন আপনি। জি কারণ স্যার। আপনি একটা ব্যাপক ধারণা পাবেন আপনার অর্ডারটা আসলে, অর্ডারের ইম্প্যাক্ট কি, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক থিঙ্কিং। আপনি একটা অর্ডার করলেন, আপনি জানেনই না এতে ইনকাম হয় না লস হয়। এই এই কাজ করলে তো আপনি কোনোদিন মানে সিইও হতে পারবেন না, বড় কোম্পানির ম্যানেজার হতে পারবেন না।
কারণ কি আপনার সোর্সিংটা কোথা থেকে আসে সেটাও তো জানতে হবে। জি স্যার। যেমন আপনার এখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বললো যে আমার মাত্র 50,000 টাকা আছে এখন, আর খরচ হবে কি, এই যে মেটেরিয়ালে খরচ হবে এত, তার লেবারে খরচ হবে এত টাকা, ম্যানুফ্যাকচারিং ওভারহেডে খরচ হবে কত, এত টাকা। তাহলে আপনার টোটাল দিতে হবে 613,000। এই যে এখানে দেখাইলাম না ক্যাশ ডিসবার্সমেন্ট 613, এইটাই এখানে সামারি করছেন, এটাকে বলছি আমরা ক্যাশ বাজেট। 613 দিতে হবে, আর আপনার কাছে আছে কত, 50,000 মাত্র। তার মানে কি 563,000 কম আছে, এটা আপনাকে ম্যানেজ করতে হবে। এটা ম্যানেজ তো স্যার ব্যাংক করে লোন করা কিভাবে, লাগবে। করে এই যে ব্যাংক লোন নেয়, ঠিক আছে। ব্যাংক লোন নিলেও কি 500,000 ব্যাংক লোন, 5 লাখ ব্যাংক লোন নিলেও হচ্ছে না, আরো বেশি, কারণ তাতে কি আরো এন্ডিং ব্যালেন্স থাকে মাইনাস, ক্যাশ কি মাইনাস রাখলে চলবে। কাজে আপনাকে 563, মিনিমাম 563,000 কি করতে হবে, লোন নিতে হবে। তাহলে আপনার সমান সমান থাকবেন আপনি। আপনি এই পরের দুইটা করা লাগবে না, ঠিক আছে, আপনি শুধু একটা করবেন, একটা একটা অর্ডার, সরি হয়ে গেল, আপনি শুধু একটা অর্ডার কমপ্লিট করবেন, একটা, এই একটা কলাম, এরপরে আর লাগবে না। এই 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 একটা করবেন, একটা, এগুলি আপনাকে দিয়ে দিব, এই একটা করবেন, স্যার তাই তো অনেক কঠিন হয়ে যাবে স্যার, এটা অনেক এই একটা, অনেক সময় একটা যাবে স্যার। সময় তো আপনার শিখতে হবে না, জি এই স্যার একটা অনেক করবেন। সময় যাবে, এটা হ্যাঁ করতে হবে স্যার, এটা করলে পরে তাহলে একটা মানে ইসের অনেক ধারণা হবে। তারপরে ক্যাশ বাজেট তৈরি স্যার করার একটা পরে কাজ কি করলে আপনি হতো একটা, না স্যার? স্যার একটা ইয়েস, কাজ করলে হতো না স্যার? এর উপরে জি, একটা মেয়াদ দেওয়ার পরে তারপরে স্যার আপনি আমার একটা ইয়ে দিলেন, তো তখন বললেন এটা করে দেখাও, ওটা আমরা দেখলাম, দেখার পরে ওটা করে দেখলাম, যে চেষ্টা করে দেখলাম, তারপরে যদি যদি পারিয়ে যায় বা যে কোনো সমস্যা হলে আপনার কাছে জিজ্ঞেস করলাম, আর পরে যে তারপর আপনি আরেকটা ইয়ে দিলেন, এরকম হয় কিনা? এটা আপনারা এটা করে নিয়ে আসেন, করার পরে তারপরে যদি সমস্যা হয় তাহলে আমি আবার তো হেল্প করবোই আপনাদের। আর এই কস্ট শিট কিন্তু আগেও তৈরি করেছি, যেমন এই র মেটেরিয়ালস এত খরচ হবে, লেবারে এতটুকু হবে, ম্যানুফ্যাকচারিং এত হবে, টোটাল কস্ট এটা। আপনার অর্ডার কত পিসের, 40,000 পিসের, তাহলে পার ইউনিট কস্ট কত হয়, 26,000, বুঝছেন। এই কস্ট শিট এবং ফাইনালি আপনি কি দেখতে পারেন, এবার ইনকামও দেখতে পারেন। এই যে আপনার সেলস প্রাইস কত ছিল, 26 লাখ, আর কস্ট অফ গুডস সোল্ড হইলো, মানে তৈরি করতে খরচ হইলো, এটা এটা এই যে কস্ট শিটে আছে না এখানে, এই যে কস্ট তৈরি করতে কত খরচ হইলো, 1,41,000, এই যে 1,41,000, তাহলে আপনার গ্রস প্রফিট হইলো এত। আর আপনার অপারেটিং কস্ট 20% আমরা ধরে নিচ্ছি, এইগুলি পরের গুলি কি আইডিয়া করে নেয়া, যে এই খরচগুলি আমার এরকম হবে। লিস্ট এই গ্রস প্রফিট পর্যন্ত তো আসতে পারবেন আপনি। এরপর অন্য খরচগুলি দিলে নেট প্রফিট কত হয়, ট্যাক্স কত হয়, তারপর নেট প্রফিট আফটার ট্যাক্স কত হবে আপনার এই অর্ডার থেকে। তাহলে এই প্রথমে কথা হলো যে এই টাকাটা কোথায় পেলেন, এই টাকাটা পেলেন এই যে অর্ডার শিটে, অর্ডার শিট 26 লাখ টাকার এই অর্ডারের দাম কত, কত দাম, অর্ডার অর্ডার যে দিবেন সেই অর্ডারটা কত ডলারের অর্ডার, জি স্যার 26 লাখ ডলার। 26 লাখ ডলার। তার মানে কি ইনকাম স্টেটমেন্ট 26 লাখ আপনার আপনার আসতেছে বায়ারের কাছ থেকে। আপনার এই প্রোডাকশন খরচ হইতেছে 10 লাখ, এই যে প্রোডাকশন কস্ট শিটে আছে 10 লাখ, এই 10 লাখ। তাহলে আপনার ইনকাম, গ্রোস ইনকাম হয়ে গেল 15 লাখ। এরপর আপনার গ্রোস ইনকামই তো শেষ না, এরপরে কি এই দুইটা ডিফারেন্স হলো, এটা 26 লাখ মাইনাস 10 লাখ, তাহলে 15 লাখ হবে না। জি স্যার। আর এইটা হলো যে আপনার মার্কেটিং এ যারা কাজ করে, যারা এইচআর এ কাজ করে, তাদের বেতন ভাতা দিতে হবে না, নাকি সেগুলি ফ্রি। জি স্যার। এইটা হ্যাঁ হলো এগুলো দিতে অপারেটিং হবে স্যার। কস্ট বলে এটাকে, এটা কি বলে, অপারেটিং কস্ট। অপারেটিং আবার কস্ট। এই 15 লাখ থেকে 5 লাখ বাদ দিলে হয় 10 লাখ। 10 লাখের উপরে সরকারকে ট্যাক্স দিতে হবে 15%, তাহলে ট্যাক্স মাইনাস, তারপর তাহলে আপনি পাবেন এই অর্ডার থেকে আপনার লাভ হইলো 8 লাখ টাকা, ঠিক আছে।
এই পর্যন্ত করবেন, এরপর একটা আর লাগবে না। ইনকাম পর্যন্ত একটা অর্ডারে আপনার লাভ হয় না লস হয় সেটা জানতে পারবেন। সব গার্মেন্টস মালিকরা তো সারাদিন বলে বেড়ায় আমাদের কোনো লাভ হয় না, আর ব্যবসা ঠিকই করতে থাকে। আবার আমেরিকায় বাড়ি করে, সব গার্মেন্টস জি মালিকের স্যার, আমেরিকা বাড়ি আছে, জি সবাই কয় কি স্যার। বেতন দিতে পারছে না স্যার। বেতন দিতে পারে না। কাজেই আপনার একটা মানে আমরা কোম্পানি, লসের মধ্যে আছি, আমরা বেতন দিতে পারছি না, হ্যাঁ, অর্ধেক বেতন দেয়, তাহলে কিভাবে তাই করবেন? লোন এই করছি এই স্যার। এই 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 সব শীট আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে? এটা তো করলেন। এরপর একটা এই যে মার্চেন্ডাইজিং প্ল্যানিংটা এতক্ষণ যেটা দেখলেন এটা এক্সেলে করবেন। কিভাবে করবেন? এই যে এই নিটে কতদিন লাগছিল আমরা বলছিলাম, কতদিন? 80 দিন, তাই না? 80 দিন মানে কি জি এই স্যার, এই 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 ইনসিডেন্ট। 6 সপ্তাহ, 6 সপ্তাহ। এখানে লিড টাইম ইন উইকস দেয়া আছে, লিড টাইম ইন উইকস। তারপর এখানে আপনার ফেব্রিক রেডি হওয়ার পরে গার্মেন্টস প্রোডাকশন, গার্মেন্টস প্রোডাকশনে লাগবে আরো 6 সপ্তাহ। এখন টোটাল টাইম, টোটাল 12। আর এক্সেসরিজ কালেকশন করতে আপনার সময় লাগবে হচ্ছে 4 সপ্তাহ। কিন্তু এই 4 সপ্তাহ কি গার্মেন্টস প্রোডাকশনের পরে না, এর আগেই শুরু করতে পারবেন। ধরেন আপনি 8 উইকে গার্মেন্টস এর অর্ডার দিবেন, ঠিক আছে? গার্মেন্টস এ অর্ডার দিলে আপনার এই 4 উইকস পরে পেয়ে যাবেন। তারপরে শিপমেন্ট, এই প্রোডাকশন, এই এই এক্সেসরিজ আসার পরে কি এক্সেসরিজ অ্যাড হয়ে এখানে ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? ফিনিশ হওয়ার পরে আপনি শিপমেন্ট করে দিবেন। শিপমেন্ট করতে আরো 4 সপ্তাহ লাগবে বা 5 সপ্তাহ লাগবে। টোটাল আপনার টাইম হলো 112 ডেইজ, মানে 16 সপ্তাহ মাল্টিপ্লাইড বাই 7, টোটাল 100। এই গার্মেন্টস এর এই অর্ডারের লিড টাইম ছিল 112 দিন, ঠিক আছে? এই 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 ধরনের একটা জ্ঞান চার্টও করবেন, এটাও একটা টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারের, এটাও টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার। টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারের একদম এবার পারফেক্ট রূপে আসেন। টিএনএ, এই যে অর্ডার কনফার্মেশন, অর্ডার কনসাম্পশন ক্যালকুলেশন, বিওএম জেনারেশন, পিও ইস্যু ফর ফেব্রিক, সাইজ সেট স্যাম্পলস, সাইজ সেট কমেন্টস, পিপি মিটিং। এটা কি এইটা হলো শুধু গার্মেন্টস এর জন্য। এই অ্যাকশন ক্যালেন্ডারটা কির জন্য? ফেব্রিক প্রোডাকশন হ্যাঁ, এটা শুধু প্রোডাকশনের জন্য। শুধুমাত্র গার্মেন্টস প্রোডাকশনের জন্য। তার মানে কি, আপনি এই কি প্রসেস বলতে আমরা এখানে বুঝিয়েছি, এটা ফেব্রিক, রেডি ফেব্রিক থেকে শুরু। রেডি ফেব্রিক শুধু স্যার মেবি ইউ গার্মেন্টস উইল, রেডি করতে যত সিএম স্যার, সিএম গার্মেন্টস স্যার। এর, গার্মেন্টস এর অর্ডারটা শুধু গার্মেন্টস এর প্রোডাকশনের অর্ডার। এখন আপনারটা কিন্তু এর সাথে নাও মিলতে পারে, আপনি এরকম একটা ক্যালেন্ডার তৈরি করবেন, ঠিক আছে? ক্যালেন্ডার তৈরি করবেন, তারপর আর এই যে টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, এই যে এই এমএনএস সেটটা দেয়া আছে, এই যে এই দেখছেন অর্ডার, অর্ডার কনফার্মেশন ডেট হলো আজকের, যদি অর্ডার কনফার্মেশন ডেট হয় এবং শিপমেন্ট যদি হয় আপনার 24/10/2025, তাহলে এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারের ডিটেইলস এখানে দেয়া আছে। আপনি এটা আপনারটা তৈরি করবেন। অর্ডার কনফার্মেশন ডেট 11/7, টেক প্যাক পাবেন হচ্ছে 13/7, 2 দিন পরে, ঠিক আছে? তারপর হচ্ছে যে এটা কি টেক প্যাক পাওয়ার পরে সেলস কনফার্মেশন করবেন আরেকদিন পরে। টেক প্যাক দেখার পরে যদি দেখবেন সব ঠিক আছে, তাহলে কনফার্ম দিয়ে দিবেন যে ইয়েস টেক প্যাক ইজ অল রাইট। 1 দিন লাগবে, 3 দিন লাগবে, সরি। তারপরে সেন্ড টু ক্যাট, ক্যাটে পাঠাইতে হয় না ডিজাইন জি স্যার, করতে? মার্কারের জন্য। তারপরে যে কনসাম্পশন রেসিপি তৈরি করতে হয় না, এতে লাগবে 1 ডে। ফেব্রিক অ্যান্ড ইয়ার্ন বুকিং, এতে লাগবে আরো 1 দিন। তারপরে যে ল্যাব ডিপ রেফারেন্স লাগবে 2 দিন। তারপর হচ্ছে ল্যাব ডিপ সাবমিট, আরো 3 দিন। অ্যাপ্রুভাল পেতে লাগবে 7 ডেজ। তারপরে যে বাইং স্যাম্পল ফেব্রিক বুকিং 7 ডেজ।
তাই এই এই ডেট অনুযায়ী এগুলি চেঞ্জ হচ্ছে, এগুলি অটোমেটিক চেঞ্জ হচ্ছে, কারণ আমরা কি এখানে ডেট দিয়েছি, এটার সাথে 0 ডেট অ্যাড করছে, এখানে 2 ডেজ অ্যাড করছে, 3 ডেজ অ্যাড করছে, 1 ডেজ অ্যাড করছে। 1 ডে বলতে এখান থেকে 1 ডেজ, এই 7 ডেজ, এই ডেটের সাথে 7 ডেজ অ্যাড করলে এই ডেট হয়। ঠিক আছে? এই এই অর্ডার কনফার্মেশন, তারপরে যে বাইং স্যাম্পল, ফেব্রিক ডেলিভারি, বাইং স্যাম্পল সাবমিট, বাইং স্যাম্পল অ্যাপ্রুভাল, ফার্স্ট ফিট স্যাম্পল সাবমিট, ফিট স্যাম্পল অ্যাপ্রুভাল, সিএস স্যাম্পল, ফেব্রিক বুকিং, ফেব্রিক ডেলিভারি, সাবমিট, অ্যাপ্রুভাল, টেস্ট স্যাম্পল সাবমিট। 19 কত তারিখে দিতে পারবেন, তার মানে কি আপনাকে ডেট ওয়াইজ কিন্তু সব ঠিক হয়ে যাচ্ছে, এবং এই টাইমটা বলে দিচ্ছে আপনার কতদিন খরচ হলো। শেষমেশ আপনার 91 ডেজ লাগবে। শিপমেন্ট ডেটে কতদিন লাগবে? 91 ডেজ। নাইনটি তার ওয়ান মানে কি আপনার আরো এখানে এখানে কতদিন? 3 মাস। তার মানে আপনার এই 14 ডেজ মাইনাস শিপমেন্ট ডেট, একদিন স্যার লস হয়ে গেছে। 14 ডেজ, আরো আরো কি আপনার 15 দিন 14 দিন থাকবে। এই সব কাজ একেবারে কাটিং, প্রোডাকশন প্রোডাকশন শেষ হবে এখানে, প্রোডাকশন শেষ হওয়ার পরেও আপনার আরো 19 দিন, 14 দিন বেশি লাগতেছে মাইনাস। জি স্যার, আমার কাজেই শিপ ডেট পার হয়ে যাচ্ছে স্যার। পার হয়ে যাচ্ছে, কাজেই আপনাকে কি আবার এদিকে রিভাইজ করে আসতে হবে কিভাবে কোথায় বাড়ানো কমানো যায়, অথবা যদি বাড়ানো কমানো না যায় তাহলে আপনাকে এই শিপমেন্ট ডেট চেঞ্জ করতে হবে তাদের সাথে। এখানে যে এই শিপমেন্ট ডেট, এটা নেগোশিয়েট করে আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। স্যার আমাদের এই এক্সেল শিটটা কি দিয়ে দেওয়া যায় স্যার? হ্যাঁ, সবই দিয়ে দিব, সব এক্সেল আচ্ছা শিট স্যার। পাবেন। এইটা হলো আপনার টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, অরিজিনাল টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার, যেটা আমাদের গার্মেন্টস বায়াররা করে। ঠিক আছে? জি স্যার। গার্মেন্টস বায়াররা, মার্চেন্ডাইজাররা করে। এই এই টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডারটা সব সব করবেন বুঝে বুঝে বুঝে। একটা অর্ডার নিবেন, অর্ডার নেওয়ার পরে অর্ডার কনফার্মেশন ডেট দিবেন, শিপমেন্ট ডেট দিবেন, তারপরে এগুলি সব চেঞ্জ চেঞ্জ করবেন, কতদিন কোনটা করতে লাগবে। ঠিক আছে? তাহলেই আপনার একটা টাইম এন্ড অ্যাকশন ক্যালেন্ডার তৈরি হবে। আর শুধু যদি গার্মেন্টস এর হয় তাহলে এটা, এটা হলো শুধু গার্মেন্টস এর, দিস ওয়ান, টাইম এন্ড স্যার অ্যাকশন 12টা ক্যালেন্ডার বাজে ফর অলরেডি। অনলি গার্মেন্টস প্রোডাকশন। ফেব্রিক কিনবেন, তারপর এখানে কাটিং সুইং ফিনিশিং করে ছেড়ে দিবেন। তাহলে এগুলি আপনাদের সব আমি দিয়ে দিচ্ছি। আপনারা এবার মার্চেন্ডাইজিং প্ল্যানিং করবেন, এই গ্যান্ট চার্ট ডেভেলপমেন্ট করবেন, এই মার্চেন্ডাইজিং প্ল্যানিং করবেন, তারপর হলো আপনার টিএনএ করবেন, এটাই টিএনএ, টিএনএ, গ্যান্ট চার্ট আর এই প্ল্যানিং, এই তিনটা আপনাদের কাজ। ঠিক আছে? পানি পানি তো শেষ, ওইখানে হচ্ছে কালার হয়ে যাচ্ছে। সো ডু ইউ হ্যাভ এনি কনফিউশনস অ্যাবাউট টুডেস ডিসকাশন? এরপরে গার্মেন্টস প্রোডাকশনে এসএমবি, এফিসিয়েন্সি, ফ্যাক্টরি ক্যাপাসিটি, এগুলি কিভাবে হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে দেখে আমরা মোটামুটি একটা